ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই গল্পে সিজন 1 আগে আপলোড করা হয়েছে, এখন সিজন 1 সিজন 2 একসাথে আপলোড করা হলো। যারা যারা সিজন 1টা শুনছেন তারা একটু কাট করে শুনে নেবেন, আর যারা যারা সিজন 1টা শুনেন নাই তারা পুরো গল্পটা শুনে যাবেন। থ্যাংক ইউ। অফিসে বসে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে নেহাল আহমেদ। কদিন যাবৎ অফিসে কাজের চাপ অনেক বেশি। আসলে নেহাল আর তার বড় ভাই সালমান আহমেদ মিলে তাদের অফিস সামলায়, কিন্তু নেহালের বড় ভাই অফিসের কাজে অস্ট্রেলিয়া গিয়েছে। সেখানে একটা বড় ডিল রয়েছে, সেটা ফাইনাল হলে তাদের কোম্পানির যেমন উন্নয়ন হবে তেমনই দেশেরও উন্নয়ন হবে। তাদের বাবা এখন অবসরপ্রাপ্ত, তাই তার বদলে তারা দুই ভাই মিলেই কোম্পানিকে সামলাচ্ছে। ঢাকাতে নেহালদের বিশাল রাজপ্রাসাদের মতো একটা বাড়ি আছে, এছাড়া আরো বাড়ি রয়েছে সেসব ভাড়া দেওয়া। অর্থাৎ বলা যায় নেহালরা সোনার চামচ দিয়ে খাবার খায়, মানে ধনী পরিবার তারা। নেহালের পরিবারে আছেন তার বাবা রায়হান আহমেদ, মা আসমা বেগম, নেহাল আর সালমানের আদুরে ছোট বোন রুমি, বড় ভাইয়ের স্ত্রী মানে নেহালের ভাবি রুমানা খাতুন, আর কয়েকজন বিশ্বস্ত কাজের লোক। এদের নিয়েই নেহালের একান্নবর্তী পরিবার, সবাই একসাথে মিলেমিশে থাকে। এবার আসি নেহালের কথায়। নেহাল দেখতে সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম একটা ছেলে। সুঠাম দেহ, লম্বা, গায়ের রং ফর্সা, মুখে হালকা দাড়ি, চোখগুলো বড় বড়, চুলগুলো বড় আর সিল্কি, মানে একদম একটা হিরো। নেহালকে দেখে বরাবরই মেয়েরা তাদের জ্ঞান হারানোর অবস্থা হয়। নেহাল বেশ রাগী প্রকৃতির একটা ছেলে, সে যেটা বলে সেটাই করে। সে কাউকে ভয় পায় না, কিন্তু একমাত্র আল্লাহ আর তার বাবাকে সে প্রচন্ড ভয় পায় আর সম্মান করে। বাবার কোনো কথাই সে ফেলতে পারে না। এই তো 4 মাস আগে পড়াশোনা শেষ করলো নেহাল। ওর ইচ্ছে ছিল বন্ধুদের সাথে ঘুরে বেড়াবে, গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে যাবে, কিন্তু বাবার জন্য তার কিছুই হলো না। বাবার কথায় বাধ্য হয়ে অফিসে জয়েন করতে হলো। হ্যাঁ, নেহালের একজন প্রেমিকা আছে, নাম তার ঈশিতা। দেখতে বেশ সুন্দরী, ধনী পরিবারের। সারাদিন বন্ধুদের নিয়ে এই ক্লাব তো ওই ক্লাবে মজা মাস্তি করে। নেহাল ঈশিতাকে অনেক ভালোবাসে, ঈশিতাও নেহালকে অনেক ভালোবাসে, কিন্তু কাজের চাপে এই কয়েক মাস যাবৎ ঈশিতাকে আগের মতো সময় দিতে পারছে না নেহাল। এতে ঈশিতা বেশ নারাজ নেহালের উপর। নেহালের ফোনটা হঠাৎ বেজে ওঠে। নেহাল কাজ করতে করতে ফোনটা তুলে হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে ঈশিতার ফোন। নেহাল ফোন রিসিভ করে কানে দেয়। ঈশিতা বলে, তুমি কি অফিস নিয়েই থাকবে নাকি আমাকে একটু সময় দেবে? আরে অফিসে অনেক কাজ, তাছাড়া ভাইয়াও অফিসে নেই, সব দায়িত্ব আমার, বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝি না। তুমি আজ বিকেলে আমার সাথে দেখা করবে, আর কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে। ক্যাফেরিওতে চলে এসো, বাই। বলে ঈশিতা ঠাস করে নেহালের মুখের উপর ফোন কেটে দেয়। নেহাল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, প্রচন্ড রাগ হচ্ছে নেহালের। নেহাল ভাবছে, কেমন প্রেমিকা ঈশিতা, যে তার প্রেমিকের সমস্যা বুঝতে চায় না, তার কোনো কিছুকেই গুরুত্ব দিতে চায় না। ঈশিতার সাথে নেহালের সম্পর্ক 6 মাসের। নেহাল ওকে মন থেকে ভালোবাসলেও নেহালের মাঝে মাঝে মনে হয় ও সঠিক মানুষটাকে ভালোবাসেনি, কিন্তু তাও ঈশিতাকে নেহাল ভালোবাসে। তাই রাগটা ঝেড়ে ফেলে আবার কাজে মনোনিবেশ করে নেহাল। মারে, তোরও একটা গতি হলো শেষমেশ। জানিস, তারা খুব বড় পরিবারের, অনেক ধনী তারা। তোর যে সমস্যা আছে তা নিয়ে তাদের কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই তোকে তারা নিয়ে যাবে। খুব ভালো থাকবি তুই। তোর বাবা মিষ্টি নিয়ে আসছে। মেয়েটা মায়ের মুখের দিকে মলিন নয়নে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মাও মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদিস না মা, দেখ আল্লাহর কি রহমত, তোর এই সমস্যা থাকা সত্ত্বেও তারা তোকে পছন্দ করেছে, তাও আবার বড় ধনী একটা পরিবার। তুই সত্যিই খুব ভাগ্যবতী রে মা। আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে তোর উপর। তোর এই সমস্যা কোনো সমস্যাই না, দেখবি রানীর মতো থাকবি সেখানে। মেয়েটা মাথা নাড়িয়ে না বলছে শুধু। সে যেতে চায় না এখান থেকে,
কিন্তু মেয়েটা বুঝতে পারছে না তার এই সমস্যা জানার পরও কিভাবে এত ধনী পরিবার তাকে মেনে নিয়েছে। মেয়েটা কোনোভাবেই বুঝতে পারছে না। হঠাৎই বাসার কলিং বেল বেজে ওঠে। মেয়েটার মা গিয়ে দরজা খুলে দেয়। মেয়েটার বাবা এসেছে মিষ্টি নিয়ে, খুব খুশি দেখাচ্ছে বাবাকে। তনুর মা, আজ যে আমি কি খুশি তা বলে বোঝাতে পারবো না। আমার তনুর বিয়ে হবে। হ্যাঁ মা, তোর বিয়ে হবে। ইয়া বড় বাড়ি তাদের, অনেক ধনী। তনুর মা, মেয়েটা আমার রানী হয়ে থাকবে। তনুর বাবা তাড়াতাড়ি মিষ্টির প্যাকেট খুলে তনুর কাছে এগিয়ে যায়। তনুর মিষ্টি খুব পছন্দ। তনুর কাছে গিয়ে ওর বাবা ওকে কান্নাসিক্ত কণ্ঠে বলে, নে মা, বাবার হাতে এই মিষ্টিটা খা। এরপর আর খাওয়াতে পারবো কিনা জানি না। নে, হা কর। তনুর সাথে ওর বাবাও কেঁদে দেয়। তনু মিষ্টিটা মুখে নিয়ে ওর বাবাকেও একটা খাইয়ে দেয়। পাশ থেকে ওর মা বলে ওঠে, হগো, ওরা সত্যি আমাদের মায়াকে বিয়ে করবে? তুমি তাদেরকে ভালো করে বলেছো ওর সমস্যার কথা? বলেছি। ছেলের বাবা আমার সাথে সরাসরি কথা বলেছে। ঘটক ভাইও সাথে ছিল, সেও বলেছে, আমিও বলেছি। ছেলের বাবার কথা একটাই, আমার মেয়ে পছন্দ হয়েছে। আমি একে আমার ছেলের বউ বানাবো। আমার উপরে আমার পরিবারে কখনো কথা বলবে না। মেয়ের এই সমস্যা আমার কাছে কিচ্ছু না, সুতরাং আমার পরিবারের কাছেও এটা কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। বিশ্বাস করবে না তনু মা, আমি যে তখন কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। সত্যি ও খুব ভাগ্যবতী, নাহলে কজন মেয়ের কপালে এমন রাজ পরিবার জোটে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সত্যি তনুর মা, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। মারে, ভয় পাস না, তোর শ্বশুরটা অনেক ভালো। আশা করি সবাই তার মতো ভালো হবে। বিকেল 5:30। নেহাল ক্যাফে রিওতে আগে এসে বসে আছে। নেহাল সময়ের প্রতি যথেষ্ট যত্নশীল, তাই সে সব সময় নির্ধারিত সময়ে আগেই পৌঁছে যায়। ঠিক তেমনই আজও এসে অপেক্ষা করছে, কিন্তু ঈশিতা আধা ঘন্টা লেট করে আসে। নেহালের মনে মনে রাগ হলেও ঈশিতাকে বুঝতে দেয়নি। ঈশিতা এসে নেহালকে বলে, ইচ্ছে করেই দেরি করে আসছি, আমার সাথে দেখা করো না। সারাদিন কাজ আর কাজ। নেহাল অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করে বলল, কি খবর? খাওয়া দাওয়ার পরে আগে বলো, লং ড্রাইভে কবে যাবা? তোমার সাথে কিছু বিশেষ মুহূর্ত একান্তে কাটাতে চাই। নেহাল, দেখ ঈশিতা, হাত ধরাধরি, ঘোরাফেরা এসব আমার মোটেও পছন্দ না। বিয়ের আগে যেটা সম্ভব না সেটা চিন্তা করো, ঠিক না? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে অপবিত্র করার কোনো ইচ্ছাই আমার নেই। আচ্ছা, এমনি তো ঘুরতে যেতেই পারি, তাই না? নাকি তাতেও সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। আর তুমি জানো আমি কতটা চাপের মধ্যে আছি। অফিসের সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে। এখন লং ড্রাইভ কেন, এই যে দেখা করতে আসছি সেটাও আমার কাছে পসিবল না। বোঝার চেষ্টা করো, আমারও তো ইচ্ছা আছে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু এখন সম্ভব না। তাহলে তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমি চললাম। আর থ্যাঙ্কস আমার মুডটাকে নষ্ট করার জন্য। বলে ঈশিতা উঠে রাগ দেখিয়ে চলে গেল। নেহাল আর রাগ কন্ট্রোল করতে না পেরে সামনে থাকা কাঁচের গ্লাসটা ধরে আছাড় মেরে ভেঙে ফেলে। এরপর গ্লাসের বিল দিয়ে চলে আসে। রাত 9:17। নেহালের বাবা রায়হান সাহেব বিশাল ড্রয়িং রুমে বসে আছে। তিনি কাজের লোকদের বলে সবাইকে ডাক দেন নিচে। সবাই দ্রুত চলে আসে, কারণ রায়হান সাহেবকে সবাই অনেক ভয় পায়। বেশ রাগী একটা লোক, তার রাগী স্বভাবটাই হয়তো নেহাল পেয়েছে। নেহালের মা অবাক হয়ে রায়হান সাহেবকে প্রশ্ন করেন, কি হলো, এভাবে সবাইকে একসাথে ডাকলে যে? বিশেষ কারণেই ডেকেছি তোমাদের। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা, কি সিদ্ধান্ত আব্বু? আমাদের নেয়াল এখন যথেষ্ট বড় হয়েছে, মাশাআল্লাহ। অফিসও খুব ভালোভাবে চালাচ্ছে, সবাই ওর প্রশংসা করছে। তাই আমিও চাই বাইরের সফলতার সাথে ও এবার সংসার জীবনেও সফল হোক। বুঝিনি বাবা। রায়হান সাহেব সোফার সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বলেন, তোর জন্য আমি একটা মেয়ে দেখতেছি এবং তার সাথেই তোর বিয়ে হবে। নেহাল সহ বাকি সবাই রায়হান সাহেবের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নেহালের মা বিচলিত হয়ে বলেন, মানে কি? আমরা দেখবো না মেয়ে কেমন, কি তার পরিবার? আমরা না দেখি তুমি কিভাবে বিয়ে ঠিক করো? আমি সব দেখেছি। মেয়ে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর আর ভদ্র। অনার্স 2য় বর্ষে পড়ে, খুব মিষ্টি একটা মেয়ে। নেয়ালের সাথে বেশ মানাবে। আর বাকি রইল পরিবার। মেয়ের পরিবার আমাদের মতো সোনার চামচ দিয়ে খাবার খায় না, তারা সাধারণ মানে মধ্যবিত্ত। নেহালের মা হতভম্ব হয়ে কড়া গলায় বলে, কি?
আমার সোনার ছেলেকে তুমি গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে দেবে? এই অসম্ভব, কখনোই না। রায়হান সাহেব হুঙ্কার দিয়ে রাগী ভাবে বলেন, আসমা, ভুলে যেও না তুমিও কোনো ধনী পরিবারের মেয়ে ছিলে না, আর আমিও এত ধনী ছিলাম না। আমরা দুজনে মিলে এই বিশাল সাম্রাজ্য বানিয়েছি, ভুলে যেও না। রায়হান সাহেবের রাগ দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। রায়হান সাহেব এবার নেহালকে উদ্দেশ্য করে বলেন, সালমানের সাথে কথা হয়েছে, 4 দিন পরে ও আসছে, তারপর তোর বিয়ে। বাবা, আমার কিছু বলার আছে। কি বল? আমি এই বিয়ে করতে পারবো না। রায়হান সাহেব আবার রেগে যান আর দাঁড়িয়ে বললেন, কি? কেন? বাবা, রাগ করবে না। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমার সিদ্ধান্ত কি অগ্রাহ্য করেছিস? বাবা, মেয়েটাও আমাকে খুব ভালোবাসে, বলো তাকে কিভাবে কষ্ট দেবো আমি? তুমি তো বলেছো যে কাউকে কষ্ট দিতে নাই। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে ওই মেয়েকে তার পরিবার নিয়ে ডাক, আজই দেখা করব, আসতে বল। নেহাল দ্রুত সাইডে গিয়ে ঈশিতাকে ফোন দেয়। ঈশিতা ফোন রিসিভ করলে নেহাল বলে, হ্যালো ঈশিতা, তুমি এখনই তোমার পরিবারকে নিয়ে আমার বাসায় চলে আসো, না হলে বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। ঈশিতা আশ্চর্য হয়ে বলে, কি এসব কি বলছো? খুলে বলো সব। এরপর নেহাল ঈশিতাকে সব খুলে বলে। ঈশিতা সব শুনে বলে, দেখো নেহাল, আমি বাবা মায়ের কাছে তোমার কথা এখনো বলিনি। তাছাড়া আমি এখন পার্টি মুডে আছি। এখন সংসার অ্যান্ড অল হোয়াট এবার এসব কিছুই করার আমার ইচ্ছে নাই। আমি এখন লাইফটা এনজয় করতে চাই। এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, সরি। নেহাল হতভম্ব হয়ে বলে, ঈশিতা, তোমার মাথা ঠিক আছে? আমি বিয়ে দিচ্ছি অন্য জায়গায়, আর তুমি আসো পার্টি মুডে। তুমি যদি এখনই না আসো আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। প্লিজ এমন করো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সরি নেহাল, আমি এখন তোমার ওই একান্নবর্তী পরিবারে যেতে পারবো না, রাখি। ঈশিতা আবারও ঠাস করে ফোন রেখে দেয়। নেহালের বিশ্বাস হচ্ছে না সে এতদিন যাবৎ এই মেয়েটাকে ভালোবাসতো। নেহাল মাথা নিচু করে সবার কাছে ফিরে যায়। লজ্জায় আর রাগে নেহাল শেষ হয়ে যাচ্ছে। রায়হান সাহেব এবার গলা উঁচু করে বললেন, কই, কি হলো? কোথায় তোর লাভার আসবে না? নেহাল মাথা নাড়িয়ে না বলে। রায়হান সাহেব অট্ট হাসি দিয়ে বলেন, 4 দিন পর নেয়ালের বিয়ে, সবাই প্রস্তুতি শুরু করো। হঠাৎ নেহালের ভাবি রুমানা বলে ওঠে, বাবা, মেয়েটার সাথে একবার কি আমাদের দেখা করানো যায় না, যদি কিছু মনে না করেন? রায়হান সাহেব রাগী কণ্ঠে উত্তর দেন। না। বলেই উঠে উপর তার রুমে চলে যান। নেহাল এবার ওর মাকে বলে, আমি এই বিয়ে করব না। আমি ঈশিতাকেই বিয়ে করব। ওকে আমি পছন্দ করি, আর এই মেয়েকে তো আমি চিনি না। একে কোনোভাবেই আমি বিয়ে করব না। বাবা শান্ত হ, তোর বাবার রাগ কেমন তুই তো জানিসই। এখন আপাতত বিয়েটা কর, তারপর আমরা সবাই মিলে ওই ফকিন্নি মেয়েরে এই ঘর ছাড়া করব। আসছে আমার ছেলে বিয়ে করবে বড় ঘরের মেয়েকে, আর কে জানে কই থেকে কোন ছোট ঘরের মেয়ে তোর বাবাকে পটিয়েছে। তুই চিন্তা করিস না, ওই মেয়েকে 1 মাসের মধ্যে ভাগাবো আমরা। সত্যি তো? আরে মা বলেছে মানে ভাগাবেই ভাই, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আসুক ওই মেয়ে, আমিও দেখে নেব। 4 দিন পার হয়ে যায়। নেহাল আর তনুর বিয়ের সব আয়োজন শেষ। নেহালের ভাই সালমানও এসেছে। শপিং টপিং সব শেষ। এদিকে নেহাল অনেকবার চেষ্টা করছে ঈশিতাকে বোঝাতে, কিন্তু ঈশিতা কোনোভাবেই রাজি হচ্ছে না। নেহালের প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে, না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ওর মনের মধ্যে শুধু একটা কথাই চলছে, বাবা এভাবে কেন ওকে বিয়ে দিয়ে দিচ্ছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, কিন্তু তা কি? কোনোভাবেই নেহাল তা বের করতে পারছে না। নেহালের বড় ভাইকে নেহাল কিছু জিজ্ঞেস করছে, বলছে বাবা যা করছে তোর ভালোর জন্যই, সো মেনে নে। নেহাল ওর রুমে দ্রুত হাঁটাহাঁটি করছে আর এসব ভাবছে, কারণ একটু পরই ওর বিয়ে। নিজে এত মানুষের মাঝে ওর যেতে ইচ্ছে করছে না, আসলে বিয়েটাই করতে ইচ্ছে করছে না ওর। আর ঈশিতার উপর যা রাগ হচ্ছে না নেহালের, তা বলার বাইরে। হঠাৎ সালমান এসে বলে, নেহাল, আয় বাবা ডাকছে। ভাইয়া, আমি এই বিয়ে করব না। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। দেখ, বাবার উপর কথা বলিস না, চল। এরপর নেহালকে এক প্রকার জোর করেই নিচে নিয়ে আসে সালমান। নেহাল নিচে এসে দেখে অনেক অনেক লোক। সালমান ওকে নিয়ে সোজা ওদের বাবার কাছে চলে যায়। জি বেআই সাহেব, বেআইন সাহেব। তনুর বাবা মা এগিয়ে আসে রায়হান সাহেবের কাছে। রায়হান সাহেব গলা উঁচু করে মুখ উজ্জ্বল করে একটা হাসি দিয়ে বলেন,
নেহাল কখনোই বড়দের সাথে বেয়াদবি করে না, তাই সে তনুর বাবা মাকে সালাম দিল। তনুর বাবা বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। মাশাল্লাহ, একদম রাজপুত্রের মতো বিয়াই সাহেব, দীর্ঘজীবী হও বাবা। এ পর্যায়ে এসে নেহাল জানতে পারলো ওর হবু বউয়ের নাম তনু। নেহাল স্টেজের দিকে তাকায়, সেখানে অনেক লোকজন, তনুকে দেখা যাচ্ছে না। নেহাল দেখে তার মা আর ভাবি অন্য আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে। হঠাৎ নেহালের বোন রুমি এসে বলে, ভাইয়া, হ্যাঁ বলো। ভাবি অনেক সুন্দর, খুব মিষ্টি দেখতে, আমার পছন্দ হয়েছে। কিন্তু কি? জানো ভাবি, আমার সাথে একটা কথাও বলেনি, খালি হাসি দিয়ে আমাকে আদর করলো। এই কথা ঠিক আছে, আসুক সে, তার খবর আছে। হ্যাঁ, এর বিচার চাই। এবার সালমান এসে বলল, বাবা, বিয়ের সময় হয়ে গেছে, কাজী সাহেব এসেছেন, নিহাল আয়। কথাটা শুনে নেহালের মুখ কালো হয়ে যায় মুহূর্তে। রাইহান সাহেব বলে ওঠেন। এরপর সবাই স্টেজের কাছে চলে আসে। নেহালকে তনুর পাশে বসানো হয়। নেহাল তনুর নাম ছাড়া আর কিছুই জানে না, এমনকি ওকে এখনো দেখেনি। বিশাল ঘুমটা দিয়ে তনু বসে আছে। যাক, এরপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নেহাল আর তনুর বিয়েটা হয়ে যায়। তনুর পরিবার গরিব থাকায় নেহালের বাসায় বিয়েটা হয়েছিল। এদিকে নেহালের পরিবারের শুধু রাইহান সাহেবকেই তনুর আশেপাশে দেখা যাচ্ছে, বাকিরা অন্যদিকে সরে আছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে বউ কিছু বলে না কেন। সবাই দূর থেকে সব দেখছিল। এরপর তনুর বাবা মা অনেক কান্নাকাটি করে তনুকে নেহালদের কাছে দিয়ে চলে আসে। তনু সম্পূর্ণ একা একটা বিশাল বড় রুমে চুপটি করে বসে আছে। এখানে সবাই তার অপরিচিত, কাউকে সে চিনে না, জানে না। তনু ভেবে পাচ্ছে না তার এত বড় একটা সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে এত বড় একটা পরিবার তাকে এই বাড়িতে আনলো। অবশ্য তনু খেয়াল করেছে বাড়ির বাকিরা তার সাথে তেমন একটা ভালো আচরণ করেনি, কেউ এসে তেমন একটা কথাও বলেনি, শুধু দেখে চলে গেছে। কিন্তু একটা মেয়ে হয়তো নেহালের বোন এসে তার সাথে একটু কথা বলেছিল, কিন্তু সে তো কিছুই বলতে পারেনি, বলবেই বা কিভাবে। সে তো রায়হান সাহেবের বাড়ি থেকে এখন সব মেহমান চলে গিয়েছে। নেহাল বাইরে যেতে নিলে রায়হান সাহেব উচ্চ কণ্ঠে নেহালকে ডাক দেয়। নেহাল বাবার হুঙ্কার শুনে ঠায় দাঁড়িয়ে যায়, ভয়ে হাত পা কাঁপছে, কারণ ও এখন পালাতে চাচ্ছিল। নেহাল কোনোভাবেই ওই ছোট ঘরের মেয়ের কাছে যাবে না। নেহাল শুধু ঈশিতাকে ভালোবাসে, তাতে ঈশিতা যেমনই হোক। নেহাল আস্তে করে পিছনে বাবার দিকে ঘুরে তাকায়। নেহালের বাবা রাগী ভাবে নেহালের দিকে তাকিয়ে আছে। পিছনে নেহালের মা, বোন, বড় ভাই আর ভাবি দাঁড়ানো ছিল। রায়হান সাহেব নেহালকে কাছে ডাক দেয়। নেহাল ভয়ে বাবার কাছে গিয়ে এগিয়ে যায়। নেহাল কাছে গেলে রায়হান সাহেব রাগী কণ্ঠে বলে ওঠেন। নেহাল আস্তে করে ভীতু কণ্ঠে বলে, বাবা, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। সালমান তাড়াতাড়ি পিছন থেকে এগিয়ে এসে রায়হান সাহেবকে থামিয়ে নেহালকে ঠেলে জোর করে উপরে পাঠিয়ে দেয়। নেহাল হাজার না চাইতেও তার রুমে যেতে হয়। দরজার কাছে যেতেই দেখে নেহালের ভাবি রুমানা দাঁড়িয়ে আছে। নেহাল বলে, ভাবি, তুমিও? বাইরে, আমি জানি তোমার এখন ভেতরে যেতে ইচ্ছে করছে না। শোনো, তোমার আব্বার অনেক রাগ তোমার মতো, তাই আমাদের প্ল্যান করে এই ফকিন্নি মেয়েকে সরাতে হবে। তুমি একে এমন কষ্ট দিবে যাতে ও নিজেই পালিয়ে যায়, আর আমরা তো আছি। ভাবি, ঠিক আছে, তাই করব আমি। এখন যাও ভেতরে, বাবা আবার এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে শেষ। যাও যাও। নেহাল দরজা ঠেলে ভিতরে ঢুকে আবার দরজা লাগিয়ে দেয়। নেহাল ঘুরে পিছনে তাকিয়ে দেখে একটা লাল বেনারসি শাড়ি পরা একটা মেয়ে তার বিছানায় চুপটি করে বসে আছে। নেহাল তনুর দিকে তাকিয়ে আছে। তনু চুপ করে বসে আছে। হঠাৎই দরজা খোলার শব্দ পায় তনু। ও বুঝতে পেরেছে ওর স্বামী রুমে প্রবেশ করেছে। তনুর হৃদস্পন্দন হঠাৎই বেড়ে গেল। তনুর বুক ধুকপুক ধুকপুক করছে। হাজারো চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি হবে সামনে এই ভেবেই তনুর গলা শুকিয়ে যাচ্ছে। তনু মনে মনে আল্লাহকে ডাকছে। নেহাল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তনুর কাছে এগিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে, দেখো, আমি তোমাকে পছন্দ করি না, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। সো তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। তুমি আর তোমার পরিবার মিলে আমার বাবাকে ঘুরিয়ে ফেসরিয়ে আমাকে বিয়ে করছো। আমি এই বিয়ে মানব না। নেহাল কথাগুলো বলে চুপ করে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে তনু কিছু বলবে, কিন্তু না, তনু কিছুই বলছে না, একটু নড়াচড়াও করছে না। নেহাল আবার বলে, জোর করে এভাবে কখনোই আমাকে পাবে না। তাই ভালো ভালো বলছি, কেটে যাও, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। নেহাল কথাগুলো বলে আবার দাঁড়িয়ে আছে, কিন্তু এবারও তনু কিছু বলছে না। নেহালের এবার অনেক রাগ হয়, তাই আবারও বলে, এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো।
তনু সে আগের মতোই চুপ করে ঘোমটা দিয়ে বসে আছে। নেহালের এবার প্রচন্ড রাগ ওঠে, তাই রাগের বশে বিছানায় উঠে তনুর ঘোমটা ধরে জোরে পিছনে ছুঁড়ে মারে। নেহাল দেখে তনুর গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। এই প্রথম নেহাল তনুকে দেখলো। তনু দেখতে অনেক সুন্দরী, ওর মধ্যে একটা মায়া আছে যা যে কেউ ওর মায়ে আটকে যাবে। আর তনুকে এখন কান্নাসিক্ত অবস্থায় আরো মায়াবী লাগছে। বাইরে থেকে ঝিকিমিকি আলো এসে তনুর অশ্রুর উপর পড়েছে, যার ফলে তনুকে এখন অন্যরকম লাগছে। নেহাল তনুর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর তনু নিচে তাকিয়ে শুধু কান্না করছে। অন্যদিকে নেহালের মা আর ভাবি কথা বলছে। নেহালের মা রুমানাকে বলছে, শোনো রুমানা, যেভাবে হোক এই মেয়েকে আমাদের তাড়াতেই হবে। এসব ছোট ঘরের মেয়ে আমার ছেলের বউ হবে তা কখনোই হয় না। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, শুধু দেখেন আমি কিভাবে এই মেয়েকে তাড়াই। ওকে এমন কষ্ট দেব যে ও নিজেই পালিয়ে যাবে। সাব্বাস, হ্যাঁ তুমি যা ইচ্ছা করবা, আমি তোমার সাথে আছি। আচ্ছা মা, তাহলে আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, আমিও আসছি। আচ্ছা। নেহালের মা চলে গেলে রুমানা কাকে যেন ফোন দেয়। হ্যাঁ হ্যালো, শোনো রেডি থাকো, আমি আসতে বললেই চলে আসবে। শোন রেডি থাক, আমি আসতে বললেই চলে আসবি। এই রায়হান প্যালেস এবার সম্পূর্ণ আমাদের হবে, তুই নিজেকে ভালো করে রেডি কর। আচ্ছা রাখছি। রুমানা এরপর তার রুমে চলে যায় হাসতে হাসতে। রুমে গিয়ে দেখা সালমান শুয়ে আছে। রুমানা রুমে ঢুকতে সালমান বলে ওঠে, দেখো রোমানা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বাবা কিন্তু অনেক রাগ করবে, তোমরা কাজটা ভালো করছো না। রুমানা এক লাফে সালমানের কাছে গিয়ে ওর উপর উঠে ওকে জড়িয়ে ধরে বলে, একদম চুপ, মা আমার সাথে আছে। তুমি কি বোকা নাকি? এই গরিব ঘরের মেয়ে রায়হান প্যালেসে মানায় নাকি? আমাকে দেখো, আমি কত কিছু নিয়ে এসেছি, ও কি নিয়ে আসছে? খালি হাতে মুখ উঠায়া চলে আসছে। তা যাই হোক, বাবা ওকে পছন্দ করেছে। তুমি বাবাকে চেনো না, সে অনেক রাগী। এসব জানতে পারলে সে অনেক রাগ করবে। কোনো রাগ করবে না, এই মেয়ে নিজেই ভেগে যাবে। তারপর তোমার কানটা এদিকে দাও, একটা কথা বলি, দেয়ালেরও কান আছে। কি বলছো? এটা অসম্ভব। অবশ্যই সম্ভব, আর এটা হলেই এই বাড়ির পুরো রাজত্ব তোমার আর আমার হাতে থাকবে, আমাদের হবে সবকিছু। দেখা যাক। আচ্ছা শোনো না, তা বাবুটাবু লাগবে না? যা দুষ্টু, আরো কদিন পর। না, আমার আজকেই বাবু লাগবে, এখনই। এই ছাড়ো তো। না, আজ ছাড়বো না। এরপর সালমান আর রুমানা নিজেদের মাঝে হারিয়ে যায়। তনুর ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, চোখ থেকে অঝরে অশ্রু ঝরছেই, তাও থামে না। নেহালের দিকে তাকানোর সাহসও পাচ্ছে না, কি করবে কিভাবে বলবে কিছুই বুঝতে পারছে না তনু। অন্যদিকে নেহাল তনুর সামনে চুপ করে বসে, শত কঠোর হলেও তনুকে দেখে নেহালের রাগটা নেমে যায়। নেহাল আবার আস্তে করে জিজ্ঞেস করে, এভাবে কান্না করছো কেন? এটাই তো বাস্তবতা, আমি অন্য একজনকে ভালোবাসি আর তুমি কাউকে ভালোবাসো না। তনু উত্তরে কান্না করতে করতে মাথা নাড়িয়ে না বলে। নেহাল আবার বলে, তুমি কতটুকু পড়াশোনা করেছো? তনু এবার আস্তে আস্তে করে মাথা তুলে নেহালের দিকে তাকায়। তনু চুপ করে আছে, কিছু বলছে না, খুব অসহায়ের মতো তাকিয়ে আছে তনু নেহালের দিকে। তনু বুঝতে পারছে না নেহালকে কিছুই জানে না। নেহাল আবার বলে, কি হলো বলো? তনু চুপ। এবার নেহাল ভ্রু কুচকে রাগী ভাবে বলে, তুমি কি কথা বলতে পারো না? বোবা নাকি? এরপর তনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নেহাল যেন সাথে সাথে বিশাল বড় একটা ধাক্কা খায়। নেহাল কিছুটা পিছনে সরে যায়। নেহাল আবার দ্রুত জিজ্ঞেস করে, তুমি সত্যি কথা বলতে পারো না? তনু ইশারায় না বলে। নেহাল এক লাফে বিছানা ছেড়ে দরজা খুলে রায়হান সাহেব মানে ওর বাবার কাছে চলে যায়। বাবা, বাবা। নেহালের উচ্চস্বরে ডাকাডাকিতে বাড়ির সবাই একত্র হয়ে যায়। রায়হান সাহেব দ্রুত দরজা খুলে বাইরে আসে, সাথে নেহালের মাও। রায়হান সাহেব নেহালকে শান্ত গলায় প্রশ্ন করেন, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? বাহ বাহ বাহ, একজন বাবা যে এভাবে একটা ছেলের জীবন নষ্ট করতে পারে তা আমার জানা ছিল না। কিভাবে পারলে বাবা? নেহালের মা নেহালের কাছে গিয়ে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বাবা, তুই এইভাবে বলছিস কেন? কি করেছে তোর বাবা? হ্যাঁ ভাইয়া, কি করেছে বাবা? হ্যাঁ রে, বাবা কি করেছে? বাবা আমার জীবনটাকে একবার শেষ করে দিয়েছে। আমাকে শেষমেশ একটা বোবা মেয়ের সাথে বিয়ে দিয়েছে যে কোনো কথাই বলতে পারে না। নেহাল চিৎকার করে কথাগুলো বলল। কি? আমার জীবনটাকে শেষ করে দিল বাবা।
একটা বুড়ো মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে? নেহালের মা রাগী ভাবে রায়হান সাহেবকে বলতে শুরু করলো। তুমি এটা কিভাবে করলে? মানে কিভাবে আমার ছেলের জীবনটা এভাবে শেষ করলে? কি দোষ করেছিল ও? কেন ওই মুখপুরের কাছে আমার ছেলেকে বিয়ে দিলে কেন? রায়হান সাহেব হুঙ্কার দিয়ে বলে উঠলেন। আস্তে নেহালের মা, কি হয়েছে? মেয়েটা কথা বলতে পারে না? এক কথা বলা ছাড়া তো মেয়েটার সব দিক কিছুই ঠিক আছে। ও বোবা বলে ও কি ওর কোনোদিন বিয়ে হবে না? ও সমাজের বোঝা হয়ে যাবে? কি দোষ ওর? ও সব দিক থেকেই পারফেক্ট নেহালের জন্য। আর আমার ছেলের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমার চেয়ে ভালো আশা করি আর কেউ জানবে না। নেহালের ভাই সালমান বলে উঠলো। বাবা, কাজটা কি ঠিক হলো? মানুষ জানলে কি বলবে? সালমানের পাশ থেকে রুমানাও বলে উঠলো। জি বাবা, মানুষ কি বলবে? এক বোবা মেয়ের সাথে নেহাল আহমেদের বিয়ে? রায়হান সাহেব অনেক রাগী ভাবে বলে উঠলেন। মুখ সামলে কথা বলো সবাই। আর একটা কথা বলবে না কেউ এই বিষয়ে, আর একটা কথাও না। মানুষের কথায় আমি আর আমার পরিবার অনন্ত চলে না। মানুষ কথা বলবেই, তাই বলে তাদের ভয়ে একটা ভালো সুন্দর অসহায় মেয়ের জীবন আমি অন্ধকারে থাকতে দিতে পারি না। রায়হান সাহেব নেহালের কাছে গিয়ে বললেন। নেহাল বাবা আমার, আমি তোর খারাপ কখনো চাই না। ও শুধু কথা বলতে পারে না, আর বাকি সব দিক দিয়ে মেয়েটা অনেক ভালো। ওকে কষ্ট দিস না, যা রুমে যা। আমি তোর বাবা না, আমি তোর জন্য কখনো খারাপটা চাবো না। যা এখন রুমে যা। নেহাল চুপ করে দাঁড়িয়ে আছে। ও সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। ওর ভিতরে প্রচন্ড রাগ হচ্ছে। নেহাল মনে মনে ঠিক করলো, ও তো বাবাকে কিছু বলতে পারবে না। ও ওই মেয়েকে এমন কষ্ট দিবে যে ওই মেয়ে এমনি চলে যাবে এই বাসা থেকে। নেহাল আস্তে করে রায়হান সাহেবকে বলল। জি বাবা, যাচ্ছি। নেহালের মা কিছু বলতে নিবে রায়হান সাহেব চোখ গরম করে তাকান। ফলে তিনি সহ বাকিরা তাড়াতাড়ি নিজেদের রুমে চলে যান। নেহাল আবার ওর রুমে চলে যায়। দরজা লাগিয়ে সোফায় গিয়ে বসে। তনুর দিকে তাকিয়ে আছে নেহাল। নেহালের চোখ রাগে টকটকে লাল হয়ে গিয়েছে, গায়ে আগুন জ্বলছে রীতিমতো। নেহাল কেন জানি নিজেকে সামলে রাখতে পারছে না। ওর রাগ অনেক। নেহাল উঠে তনুর কাছে যায়। তনু নেহালের কাছে আসা দেখে কেঁপে ওঠে। এরপর নেহাল যা করলো তা তনু কখনো স্বপ্নেও ভাবেনি। নেহাল হাত দিয়ে তনু চুল ধরে প্রচন্ড রাগে ভাবে। তনু নেহালের দিকে তাকিয়ে ভয়ে আরো কেঁদে দেয়। চিৎকারও করতে পারছে না, কারণ সে ক্ষমতা তার নেই। নেহাল এবার তনুকে বলতে শুরু করলো। কেন আমার জীবনে তুই এলি? টাকার লোভে? কত টাকা লাগবে বল আমাকে, যা চাইবি তাই দেব। কেন আমার জীবনটাকে নষ্ট করলি? কেন? বলেই ঠাস করে তনুকে বিছানায় ছুঁড়ে ফেলে। তনু বিছানায় পড়ে যায়। তনু অঝরে কান্না করছে। তনুর কাছে নেহালকে এখন হিংস্র লাগছে। তনু তাড়াতাড়ি উঠে নেহালের পা ধরে কান্না করে আর ইশারায় শুধু না না করছে। নেহাল রাগে ঠিক নেই। ও পা দিয়ে তনুকে জোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। তনু হাতে ব্যথা পায়। নেহাল আবার রাগী ভাবে বলে। আজ থেকে তোর জায়গা ওইখানে। কখনো আমার বিছানায় আসবি না, কখনো আমার কাছে আসবি না, কখনো না। বলেই নেহাল বারান্দায় চলে যায়। নেহাল রাগে আর কষ্টে শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা ধোঁকা যে ওর সাথে হবে ও কখনোই ভাবেনি। তাও আবার ওর বাবা ওর সাথে এমনটা করলো। অন্য কেউ হলে বোঝা যেত, কিন্তু বাবা। নেহালের সব রাগ এখন তনুর উপর উঠেছে। হঠাৎ নেহালের ফোনটা বেজে ওঠে। হ্যালো বাবু, আমি আসলেই সরি। কিসের জন্য? আসলে তখন আমি মুডে ছিলাম না। এখন বুঝতে পারছি আমি তোমাকে বিয়ে করব। বলো কবে বিয়ে করবা আমাকে? তারপর একসাথে পার্টি করব। কি হলো বলো? আমার একটু আগে বিয়ে হয়ে গেছে। তুমি দেরি করে ফেলেছো ঈশিতা। মানে কি? কি বলছো? এত তাড়াতাড়ি কিভাবে? কি তুমি আমাকে সত্যি ভালোবাসো ঈশিতা? হ্যাঁ বাসি তো বাবু। আমাকে বাবা একটা বোবা মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আমি ওকে ছেড়ে দেব, তারপর আমি তোমাকে বিয়ে করব। 100 বার করব। তুমি যখন বলবে আমি তখনই তোমাকে বিয়ে করব। সত্যি ঈশিতা? হ্যাঁ সত্যি। আমি তোমাকে সেই প্রথম থেকে ভালোবাসি। তুমি তখন না করলে এত কিছু হতো না। যাই হোক, আমি এই ফকিন্নি মেয়েকে কিছুদিনের ভিতরেই তাড়িয়ে দেব। ওকে বেবি, আই উইল ওয়েট ফর ইউ, নো টেনশন। কাল মিট করবে। ওকে, কাল দেখা হচ্ছে, বাই। ওকে বাই। নেহাল তনুকে দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে।
তনু খুব কান্না করছে। তনু ভয়ে রুমের কোনায় যে সোফাটা আছে সেটাই গিয়ে বসে কান্না করছে। তনু চিৎকার করে কান্না করছে, কিন্তু ওর কান্নার চিৎকার কেউ শোনে না। ভয়ে তনুর পুরো শরীর কাঁপছে। তনু মনে মনে কান্না করতে করতে বলছে, আল্লাহ, এই কোথায় আমাকে পাঠালে? আমি তো বিয়ে করতে চাইনি। আমি জানতাম আমার এই সমস্যার জন্য আমাকে কেউই নেবে না। আমি কি দোষ করেছি আল্লাহ? কেন আমাকে এই সমস্যা দিলে? কেন? এখন আমি কোথায় যাব, কি করব? তনু খুব কান্না করছে। হাতটায় অনেকটা ব্যথা পেয়েছে। তনু কখনো ভাবেনি আজকের মতো একটা দিনে ওর সাথে এমন কিছু হবে। তনু ভেবেছে নেহাল ওর সব কিছু জেনে ওকে বিয়ে করেছে, কিন্তু না, নেহাল ওর কিছুই জানে না। তনু অনেকক্ষণ পর আস্তে করে উঠে জামা চেঞ্জ করে নেহালকে একবার দেখে নিল ঘুমিয়েছে কিনা। ঘুমন্ত নেহালকে দেখে তনু চুপ করে থাকে। কি সুন্দর, ভালোই না লাগছে এখন নেহালকে। তনু অশ্রুসিক্ত চোখ নিয়ে অজু করে ওর সাথে করে আনা জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। কান্না করতে করতে অনেকক্ষণ নামাজ পড়ে তনু। আল্লাহর কাছে সাহায্য চাইও। একটু আগে নেহালকে দেখে তনুর কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। ওর মন বলছে এই মানুষটার কেন জানি ওকে প্রয়োজন। আল্লাহর কাছে তনু অনেকটা সময় ধরে কান্নাকাটি করে। এরপরও সিদ্ধান্ত নেয় না, সেইখানেই থাকবে। এই ঘুমন্ত মানুষটার এখন যেভাবে আছে তাকে ঠিক এভাবেই ও বানাবে আবার। হাজার হলেও নেহাল ওর স্বামী এখন। তনু ঠিক করে ও কাউকে কিছু বলবে না। যেভাবে হোক ও নেহালের হৃদয়ে ওর জন্য একটু জায়গা বানাতে চেষ্টা করবে। বেশি না, সামান্য একটু, তাতেই তনু খুশি। এরপরও যদি না পারে সে চিরতরে এখান থেকে চলে যাবে। রাত এখন প্রায় 3:37। তনু নেহালের কাছে গিয়ে নিচে ওর পায়ের দিকে বসে নেহালের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। বিয়ের পর একটা পরিবর্তন মেয়ের ভিতরে আসে, সেটা নাকি আল্লাহ প্রদত্ত। স্বামী হাজার কষ্ট দিলেও দিন শেষে স্বামীর মুখটা না দেখলে অন্তত স্ত্রীর ঘুম হয় না। তনু কখন যে নেহালকে দেখতে দেখতে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে পায়ের কাছে তা তনুর খেয়াল নেই। আল্লাহ জানে সকালে কি হবে। কি হলো তনুর মা, তুমি এভাবে উঠে পড়লে যে? আমাদের মেয়েটা কি ভালো আছে? ও সুখী হবে তো তনুর বাবা? হবে হবে, আল্লাহ ভরসা। শোনো, মনে রাখবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের তনুমার কপালে যে এমন রাজপরিবার লেখা থাকবে তা কে জানতো বলো? কেন জানি মনটা বলছে মেয়েটা বোধহয় কাছে অনেক। আজ জীবনে প্রথম আমাদের ছাড়াও এত দূরে। না জানি কেমন আছে। মায়ের মন আমার ভালো লাগে না। তুমি অযথা চিন্তা করছো। ও বাড়ির সবাই অনেক ভালো। তাছাড়া আমাদের জামাই বাবুও তো কত ভালো। আমাদের তনুমার অনেক খেয়াল রাখবে। দেখো কেন যে আমার মেয়েটা কথা বলতে পারে না, খুব কষ্ট হয় ওর জন্য জানো। এত সুন্দর রূপবতী আমার মেয়েটা শুধু কথা বলতে পারে না বলে আজ ওর কোনো মূল্য নেই। আচ্ছা, মানুষের সামান্য একটু সমস্যা থাকলে বুঝি তার মূল্য এভাবে কমে যায়? আসলে আমাদের সমাজটাই এরকম হয়ে গিয়েছে। এখানে নিচু শ্রেণীর মানুষদের ঘৃণা করা হয়। এখানে কালো মোটা ছেলে মেয়েদের অবহেলা করা হয়। আর যার সামান্য একটু শারীরিক সমস্যা আছে তাকে হিসেবের খাতা থেকে বাদ দেওয়া হয়। এই সমাজটা কি আমাদের নাকি গুটি কয়েক মানুষদের জন্য তনুর বাবা? জানি না, তবে এই সমাজে বেঁচে থাকতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আর আমাদের মতো মানুষের আছে শুধু আল্লাহ। তিনি ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবেন না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, মেয়েটাকে তিনিই দেখে রাখবেন। হে আল্লাহ, শুনেছি তুমি খুব খুশি হলে নাকি মেয়ে সন্তান দাও। আল্লাহ, আমার বোবা মেয়েটাকে তুমি দেখে রেখো। আমিন। এরপর তনুর বাবা মা মনের মধ্যে হাজারো চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়েন। মেয়েদের বাবা মারা কখনো শান্তিতে ঘুমাতে পারে না। সবসময় মেয়ের চিন্তা লেগেই থাকে। মেয়েরা যে একটু নাজুক, মেয়েদের সবসময় দেখে শুনে রাখতে হয়। আমাদের তনুর জন্ম থেকে কিন্তু বোবা নয়। তার যখন 13 বছর বয়স, একদিন সে বাজারে বাবার সাথে বই কিনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দ্রুত বেগে ছুটে আসে একটা বাস তনুকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় তনু তার বাক শক্তি হারায়। এটা ভাগ্যের দোষ নাকি ভাগ্যেই লেখা ছিল তা আল্লাহ ভালো জানেন। তনু শুধু কথা বলতে পারে না, আর বাকি সব সে পারে। স্কুল কলেজ সব জায়গাতেই সে খুব ভালো রেজাল্ট করেছে। বাকশক্তি না থাকলেও সে কোনো দিক থেকে পিছিয়ে রয়নি। আল্লাহ তাআলা তনুকে যথেষ্ট রূপবতী বানিয়েছে। এই হলো আমাদের তনু। সকাল 8টা। হঠাৎ নেহালের ঘুম ভেঙে যায়। রাতে তার সাথে কি হয়েছে সব তার মনে আছে। মনে পড়তেই নেহালের রাগটা আবার উঠে যায়, কারণ তার সাথে অনেক বড় একটা ধোঁকা হয়েছে। নেহাল কোনোভাবেই এটা মানতে পারছে না। নেহাল আশেপাশে তাকিয়ে তনুকে না দেখে উঠে বসতেই দেখে তনু ওর পায়ের কাছে ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে।
নেহাল বিছানা থেকে নেমে তনুর কাছে গিয়ে ওকে জোরে জোরে ধাক্কা দেয় আর রাগী কণ্ঠে বলে, এ ছোট লোকের মেয়ে, ওঠো। তোমাকে কি ঘুমিয়ে রাখার জন্য বিয়ে করছি আমি? তনু নেহালের ডাকে আটকে ওঠে, ঘুম ভেঙে যায়। ভয়ে আবার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। ভয়ে ভয়ে মলিন নয়নে নেহালের দিকে তাকায়। নেহাল ওকে দেখে একটু মায়া হলেও ওর বধিরত্বের কথা ভেবে আবার রাগটা উঠে যায়। নেহাল রাগী কণ্ঠে বলে, যা আমার জন্য কপি নিয়ে আয়। তনু এক লাফে উঠে দাঁড়ায়, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সিঁড়ি খুঁজে নিচে নামে। তনু কিছুই চিনতে পারছে না। একদম নতুন একটা বাসা, বিশাল বড়। হঠাৎ পিছন থেকে, ও আফা, কি লাগবে আপনার? তনু পিছনে ঘুরে তাকিয়ে দেখে একটা অল্প বয়স্ক মেয়ে। তনু তো কথা বলতে পারে না, এখন কিভাবে বুঝাবে ওকে যে নেহালের কফি দরকার। তনু হাত দিয়ে ইশারা করলো যে উপরে কেউ পান করবে। আফা, কি বলতেছেন? বুঝি না তো, মুখে বলেন। তনু হাত দিয়ে বুঝালো যে ও কথা বলতে পারে না। আরে আপা, আপনি কথা বলতে পারেন না? ইস, আচ্ছা আবার বলেন তো কি লাগবে? তনু উপরে কোনায় নেহালের রুম দেখিয়ে রাগে ফেস করে পান করার মতো ইশারা করে। নেহাল ভাইয়ের কফি? তনু জোরে জোরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ও বুঝেছি বুঝেছি, আসেন আপনাকে আমাদের রান্নাঘরে নিয়ে যাই। এরপর মেয়েরা তনুকে রান্নাঘরে নিয়ে গেল। মেয়েটা কফি বানিয়ে তনুর হাতে দিল। তনু সেটা নিয়ে তাড়াতাড়ি উপরে যায়। রুমের ভিতরে ঢুকতেই তনু দেখে নেহাল শুধু একটা তোয়ালে পড়ে আছে। তনু জীবনে প্রথম এভাবে কাউকে দেখলো। নেহালের ফর্সা সিক্স প্যাক বডি দেখে তনুর লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছে। তনুর হাত সমানে কাঁপছে নেহালকে এইভাবে দেখে। তনু চোখ বন্ধ করে আস্তে আস্তে নেহালের কাছে এগিয়ে যায়। নেহাল তখন অন্যদিকে ফিরেছিল। তনু যে ওর রুমে ঢুকে পড়েছে তা নেহাল বুঝতে পারেনি। তনু কফি হাতে হাঁটতে হাঁটতে নেহালের সাথে গিয়ে আচমকা ধাক্কা খায়। নেহাল চমকে উঠে পিছনে ঘুরে তাকায়, দেখে তনু কফি হাতে দাঁড়িয়ে কাঁপছে চোখ বন্ধ করে। নেহাল দ্রুত কফিটা নিয়ে তনুকে বলে, নকরে যে আসতে হয় সেটা কি জানিস না? তনু মাথা নিচু করে আছে। নেহাল আবার বলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কি খালি গায়ে দেখবি? এসব করতেই তো বিয়ে করেছিস, তাই না? নেহালের কথাটা শুনে তনু খুব কষ্ট পায়। একবার নেহালের চোখের দিকে তাকিয়ে দৌড়ে নিচে রান্নাঘরে চলে যায় তনু। তনু গেলে নেহাল বলে, জীবনে কখনো এতটা খারাপ হয়নি। তুই এবার যে কতটা খারাপ হবো কেউ জানে না। তোকে এমন কষ্ট দিব যে তুই এ বাড়ি থেকে পালিয়ে যাবি, আর কখনো এই বাড়ির কথা ভাববিও না। হবে মাত্র শুরু, তুই কান্না করতে করতে এই বাড়ি ছাড়বি। এরপর নেহাল ঈশিতার সাথে দেখা করার জন্য রেডি হয়। তনু চোখটা মুছে নিচে মিলির কাছে যায়। তনুকে দেখেই মিলি বলে ওঠে, আফা, আপনি কিছু আবার লাগবে? তনু মাথা নাড়িয়ে না বলে। তনু মিলিকে ইশারায় বুঝায় সেও নাস্তা বানাতে সাহায্য করবে। মিলি প্রথমে না বুঝলেও পরে বুঝে যায়। তনু মিলির সাথে বন্ধুত্ব করে ফেলে। তনু ভাজি রান্না করছে আর পাশ থেকে মিলি ওকে বলে, আফা, আপনার ইশারার কথা বুঝতে আমার কিন্তু খুব মজাই লাগে। তনু একটা হাসি দেয় আর ইশারায় বলে, বাকিরা কই? ভাবি তো প্রতিদিন সকালে রান্নাঘরে এসে পড়ে, আজকে কেন আসলো না বুঝলাম না। খালামা খুব কম আসে, আমরা থাকতে তাকে আসতে দিই না। তনু ইশারায় বলে, নেহাল নাস্তায় কি খায়? মিলির একটু বুঝতে কষ্ট হলেও ও ঠিক বুঝে নিয়েছে। মিলি বলে, আপনি নীল ভাইয়ের কথা বলার সময় এমন রাগি মুখ করেন কেন? তাই আপনার খুব মজাই লাগে। তনু লজ্জা পায় আর ভিতরে খুব কষ্টও পায়। ওর মনের খবর তো শুধু ও জানে। মিলি আবার বলে ওঠে, আচ্ছা, যা জিজ্ঞেস করছিলাম তা বলিনি। নিয়াল ভাইয়ের তেলের খাবার খুব কম খায়। সে সালাদ, ফল, জুস এসব বেশি খায়। সকালে সে 2টা ব্রেড আর একটা ডিম আর জুস খায়, আর বাকিরা রুটি আর ভাজি খায়। খালুজান ধনী হলো তার বাঙালি খাবার প্রিয়, সে আমাদের মতোই রুটি ভাজি খায়। তনু মিলির কথা শুনে হাসি দিয়ে ভাজিটা খুব সুন্দর করে রান্না করে আর মিলির রুটি বানাচ্ছে। নাস্তা শেষ হওয়ার পর্যায়ে হঠাৎ তনুকে কে যেন পিছন থেকে জড়িয়ে ধরে। তনু প্রচন্ড ভয় পায়। ও মা, ভাবি তুমি এত ভয় পেলে কেন? দেখি আসো, কোলাকুলি করি, ভয় চলে যাবে। নেহালের ছোট বোন রুমি কথাগুলো তনুকে বলল। তনু অনেকটা ভয় পেয়ে এখন ঠিক হয়েছে। তনু রুমের গালে হাত দিয়ে ইশারায় কি যেন বলল। রুমি অসহায় ভাবে তনুকে বলল, ও ভাবি, কি বললাম তুমি? আমি তো কিছুই বুঝলাম না। পাশ থেকে মিলি বলে উঠল, আপুমনি, আপাই কইছে আপনি অনেক সুন্দরী, তাই না আপা? তনু জোরে জোরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কি রে, তুই বুঝলি কিভাবে?
এতক্ষণ আপার সাথে ছিলাম তাই বুঝতে পারছি। ও ভাবি, সবার তোমাকে পছন্দ না হলেও আমার কিন্তু অনেক হয়েছে। আর তুমি কিন্তু আমার চেয়েও অনেক সুন্দর, অনেক অনেক। হ, আসলে আপা অনেক সুন্দর, তাই দেখলে অনেক মায়া কাজ করে। হয়েছে, থাম। মিলি, দেখ তোর আপা লজ্জায় লাল হয়ে গেছে, আর বলিস না। তনু শুধু হাসছে ওদের কথা শুনে। রুমি মিলিকে বলল, মিলি, তুই এগুলো রেখে আয় যা। জি। মিলি চলে গেলে রুমি তনুকে প্রশ্ন করে, ভাইয়া তোমাকে মারছে ভাবি, বকা দিয়েছে, তুমি ঠিক আছো? তনুর চোখ সাথে সাথে অশ্রুতে ভরে যায় রাতের কথা ভাবতে। ওর ইচ্ছা হচ্ছে রুমিকে বলুক আমাকে সে কাল অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু তনু বলতে পারছে না। নীরবে চোখে পানি ফেলছে নিচে তাকিয়ে। রুমি তনুর চোখ মুছে দিয়ে দুগাল ধরে সান্ত্বনার সহিত বলে, জানি ভাবি, সব জানি। আমার ভাইয়াটা বাবার মতো খুব বদ, রাগী, রাগ হলে মাথা ঠিক থাকে না। ভাইয়া আগে এমন ছিল না, কিন্তু এই ঈশিতা নামের কোনো মেয়ে আসার পর ভাইয়া এমন হয়েছে। তুমি প্লিজ কষ্ট পাইও না, আমি আছি তোমার সাথে সব সময়। তোমার যখন যা লাগবে, যা কিছু, যে কোনো প্রকার হেল্প আমাকে বলবা। আর তুমি কথা বলতে পারো না, এতে আমার কোনো সমস্যা নেই। জানো, আমার বান্ধবীরা আমাকে বলে বেশি কথা বলবি না, না হলে হায়াত কমে যাবে। সেখানে তুমি তো কথাই বলো না, তাহলে বুঝো ব্যাপারটা। রুমির কথা শুনে তনু খিলখিল করে হেসে দেয়। ওর হাসি কতটা যে মধুর তা দেখে রুমি নিজেই স্তব্ধ হয়ে গিয়েছে। তনু ইশারায় রুমিকে বুঝিয়ে বলল, তুমি অনেক ভালো, আজ থেকে আমিও তোমার বান্ধবী। সত্যি? তনু মাথা নাড়িয়ে হাসি দিয়ে হ্যাঁ বলে। রুমিও হাসি দিয়ে বলে, চলো নাস্তা করে আসি, সবাই চলে আসবে একটু পরে। তনু মুখটা মলিন করে রুমিকে ওর জামা দেখায়। রুমি বলে, আচ্ছা যাও, আগে ফ্রেশ হয়ে আসো, তার মধ্যে সবাই এসে পড়বে। তনু হাসি দিয়ে মাথা নাড়িয়ে আচ্ছা বলে। তনু আর রুমি একসাথে রান্নাঘর থেকে বের হতেই তনুর শাশুড়ি ওদের থামায় আর বলে, মহারানীর মুখে হাসি কত, রাজপ্রাসাদে আইসা ছোট ঘরের মেয়ের পাখা গজিয়েছে। রুমি পাশ থেকে বলে উঠল, মা, এসব কি বলছো ভাবিকে? ভাবি তোমাদের জন্য সেই সকাল থেকে কষ্ট করে নাস্তা বানিয়েছে, আর তুমি কি সব যা তা বলছো? হঠাৎ পিছন থেকে রুমানা মানে বড় ভাবে এসে বলল, তো কি হয়েছে, বানাবে না? আমিও তো কষ্ট করে নাস্তা বানাই, বাড়ির বউ সে, এটা তার দায়িত্ব। উফ, তুমি ভাবি, তুমি উপরে যাও তো, এদের মাথা আর ঠিক নেই। রুমি তনুকে উপরে পাঠিয়ে দেয়। তনু চলে গেলে রুমির মা বলে, দেখ রুমি, তুই ওর সাথে কথা বলবি না, ও আমাদের ধোকা দিয়েছে। ও ফকিনি একটা মেয়ে, ওর সাথে আমাদের যায় না, ওর থেকে দূরে থাকবি। মা, আমি পড়ালেখা করেছি, অশিক্ষিত মেয়ে আমি না। কোনটা ভালো আর কে খারাপ সবই আমি বুঝি। আমার যেটা বা যাকে ভালো লাগবে আমি তার সাথেই থাকবো। বলে রুমিও উপরে চলে যায়। রুমে উপরে গেলে নেহালের মা রুমানাকে বলে, মেয়েটা একদম বোকা, এই বোবা মেয়েকে ও সাপোর্ট করে। আরে মা ছাড়ুন তো, বাচ্চা মেয়ে, বয়স হলে সব বুঝবে। ওই তো বাবা নামছে, চলুন চলুন। এরপর তনু ফ্রেশ হয়ে একটা নীল শাড়ি পরে নিচে আসে। সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। তনু কোনো মেকআপ করেনি, একদম সাধারণভাবে শাড়ি পরে এসেছে। কিন্তু এই সাধারণের মাঝেও তনুকে বেশ না অসম্ভব সুন্দর লাগছে। মিষ্টি মায়াবী মুখখানা তনুর, সত্যি কোন অপ্সরা থেকে কম নয় তনু। নেহাল বেশ কিছুক্ষণ তনুর দিকে বিভোর হয়ে তাকিয়েছিল। হঠাৎ রায়হান সাহেবের কথা শুনে নেহালের হুঁশ ফিরে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ কি সুন্দর মিষ্টি লাগছে আমাদের তনু মামুনিকে, একদম আমার মায়ের মতো। ছোটকালে মাও তোর মতো সাধারণ ভাবে থাকতো, কিন্তু তাকে অনেক সুন্দর লাগতো। বাবা তো মাকে ছাড়া কিছুই বুঝতো না। আর আজকালকার মেয়েরা এক গাদা মেকআপ লাগিয়ে আসল সৌন্দর্যটাই হারিয়ে ফেলে। টেবিলে রুমানা বসা ছিল সালমানের সাথে। রায়হান সাহেবের এই কথায় রুমানা অনেক লজ্জা পায়, কারণ রুমানা সাজুগুজু করতে অনেক পছন্দ করে। মাসে তার রূপচর্চার পিছনে 20 থেকে 30 হাজার টাকা খরচ করে রুমানা।
রুমানা আর রাগ হচ্ছে তনুকে দেখে। রুমানা মনে মনে বলে, তোর রূপের ঝলক আমি বের করবো নেদিন, তারা সুযোগ পেয়ে নিয়ে একবার। রায়হান সাহেব আবার বলেন, তনুমা, নেহালের পাশে বস, তোদের একসাথে একটু দেখি। পাশে বসা নেহালের মা মনে মনে বলছেন, শখ কত, একটা বোবা মেয়েকে আজ প্রথম দিনেই মাথায় তুলে ফেলেছে। যত সব মেয়ে, তোকে যদি আমি এই বাসা থেকে বের না করি দেখিস। তনু বাবাকে ইশারা করে বলল, না আমি সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছি। রায়হান সাহেব বললেন, আচ্ছা দে মা। এরপর তনু সবাইকে নাস্তা বেড়ে দিল নিজ হাতে। নেহাল রাগীভাবে চুপচাপ বসে আছে আর ওর ব্রেড আর ডিম খাচ্ছে, সাথে বাকিরাও খাচ্ছে। নেহাল খেতে খেতে সবার দিকে চোখ বোলায়। এ কি, সবাই কেমন মনোযোগ দিয়ে খাচ্ছে তো খাচ্ছে। নেহাল ওর বাবার দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি। নেহাল প্রশ্ন করে, এ কি বাবা, তুমি কাঁদছো কেন? রায়হান সাহেব চোখ মুছে প্রশ্ন করেন, আজ নাস্তা বানিয়েছে কে, বিশেষ করে ভাজিটা? মিলি রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে, খালুজান আজকে নাস্তা আমাদের ছোট ভাবি বানাইছে। কোনো সমস্যা হয়েছে খালুজান? মায়ের হাতে সেই ভাজিটার স্বাদ আজও এতদিন পরে পেলাম। তনুমা, এদিকে আয়, তোকে মন ভরে দোয়া করে দেই। তুই সত্যি আমার মায়ের মতো। তনু কাছে গেলে রায়হান সাহেব ওর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন আর বলেন, আজ থেকে তোর নাস্তা ছাড়া আমি খাবই না। রায়হান সাহেব বেশ কঠোর আর গম্ভীর একজন মানুষ। তার এই রূপ খুব কম জনই দেখেছে। বাকিরা সবাই হতভম্ব হয়ে গেছে রায়হান সাহেবকে দেখে। নেহাল এই সুযোগে একটু ভাজি চেখে দেখলো, না আসলেই অনেক মজা হয়েছে। কিন্তু নেহাল কোনোভাবেই তনুকে মেনে নিতে পারবে না। তার কারণ দুটো, এক, ঈশিতাকে অনেক ভালোবাসে, দুই, ওকে ধোঁকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তনুর মোহতে নেহাল জড়াবে না। সালমানার রুমে বলে উঠলো, আসলে ভাবির হাতে জাদু আছে, আমি তো খেতে খেতে হারিয়ে গিয়েছি। ঠিক বলেছিস সুমি, আমিও হারিয়ে গিয়েছিলাম। সালমান এই কথা বলে পাশে তাকিয়ে দেখে রুমানা রাগে লাল হয়ে আছে, চোখে মনে হয় আগুন জ্বলছে। ওর নাস্তার প্রশংসা এভাবে কখনো কেউ করেনি। সালমান তাড়াতাড়ি বলে উঠলো, আমাদের রোমানাও কিন্তু অনেক ভালো নাস্তা বানায়, তাই না? নেহালের মা এবার জোর গলায় বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো নাস্তা বানায়। এটা কোনো নাস্তা হলো রুমানা? তোমার নাস্তায় সবচেয়ে ভালো হয়। রুমানা মুহূর্তে বিজয়ের একটা হাসি দেয়, কিন্তু সেটা পরক্ষণেই হারিয়ে যায় রায়হান সাহেবের একটা কথায়। তিনি বলে ওঠেন, তাহলে সবার আগে তোমার নাস্তা শেষ হলো কিভাবে? তনু মুচকি হাসে দেয়, যেটা নেহালের চোখ এড়ালো না। এবার নেহাল গম্ভীর কণ্ঠে বলে উঠলো, মা, আমার নাস্তা শেষ, আমি একটু বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। রায়হান সাহেব বলে উঠলেন, দাঁড়া, বউকে রেখে একা একা কোথায় যাচ্ছিস? ওকে সাথে নিয়ে যা। আর এই সকাল সকাল তোর কিসের কাজ? নেহাল বাবার প্রশ্নে থতমত খেয়ে গেছে। এখন কি বলবে ভয়ে বুঝতে পারছে না। কিন্তু হঠাৎই তনু পাশ থেকে রায়হান সাহেবের ইশারায় বলল, বাবা আমি যাব না, সে যাক, আপনি কিছু বললেন না। রায়হান সাহেব একটা হাসি দিয়ে বললেন, দেখেছিস, এই হলো বৌমা, তাড়াতাড়ি আসিস, যা। নেহাল জি বলে দ্রুত বাসা ত্যাগ করে আর গাড়ি নিয়ে চলে যায় ঈশিতার কাছে। নেহাল গাড়ি নিয়ে প্রথমে ঈশিতার বাসার নিচে গিয়ে দাঁড়ায়। ঈশিতাকে কল দেয়। কয়েকবার দেওয়ার পর ঈশিতা কল ধরে। নেহাল বলে, কই তুমি? আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে এই কখন ধরে ফোন দিয়ে যাচ্ছি, তোমার কোনো খবরই নেই, নিচে আসো। ঈশিতা ঘুমকাতুরে গলায় বলে, আরে এত সকালে এসে পড়েছো কেন? আচ্ছা আসছি, দাঁড়াও। এরপর প্রায় 45 মিনিট পর ঈশিতা নেমে আসে। নেহাল দেখেছে ঈশিতার কাছে আসলেই ওকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। নেহাল সব ভুলে ঈশিতার দিকে তাকায়। এক গাদা মেকআপ লাগিয়ে ওয়েস্টার্ন জামা পরে এসেছে। তনুকে দেখার পর ঈশিতাকে কেমন জানি অগোছালো লাগছে। ও কিন্তু সুন্দর করেই সেজে এসেছে, কিন্তু নেহালের কেন জানি ওকে ভালো লাগছে না। শরীরের আকর্ষণীয় অংশগুলো বেরিয়ে আছে ঈশিতার। নেহালের কেমন জানি রাগ আর অস্বস্তি হচ্ছে। ঈশিতা এসে বলে, সরি ডিয়ার, তোমার জন্য সেজে আসলাম। কেমন লাগছে? হট লাগছে না? নেহাল ভ্রু কুচকে বলল, আচ্ছা, তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি পরলে যে মেয়েদের কত সুন্দর লাগে তুমি কি জানো না? হোয়াট? শাড়ি? আমি জীবনেও কখনো শাড়ি পরিনি আর পরবো না। শাড়ি কে পরে? আমার ওয়েস্টার্ন ড্রেস পছন্দ, আমি এতেই কমফোর্টেবল বোধ করি। কিন্তু ঈশিতা, এই ড্রেসে তোমার অনেক কিছুই কিন্তু দেখা যাচ্ছে, আমার ভালো লাগছে না। হেই বেবি, তোমার কি হয়েছে বলো তো? আজ এরকম করছো কেন? আগেও তো কত পরেছি,
কই তখন তো কিছু বলনি, কি হয়েছে আজ? আসলেই তো আমি এভাবে ঈশিতাকে কবার যে দেখেছি, আজ কেন ওকে আমার এত খারাপ লাগছে? সব ওই মেয়ের জন্য। দাঁড়া, আজ তোকে শাড়ি পরানো বের করছি। হেই, কি হলো, কই হারালে? কোথাও না। চলো আজ সারাদিন মজা করব। আমার ফ্রেন্ডের বাসা ফাঁকা আছে, চলো। কাল তো বাসর রাত করনি, আজ আমার সাথেই করবে, চলো। নেহালের মনে হলো ওর মাথায় কে যেন সজোরে আঘাত করেছে একটা। নেহাল রাগীভাবে বলে, সীতা, তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? আমি তোমার সাথে এসব দেখা করতে আসিনি। বাসার একজনকে কিভাবে তাড়াবো সেটা জানতেই এসেছি। আর তুমি কি বলছো? আচ্ছা, ওকে ওকে, রাগ করো না বেবি, চলো একটা ক্যাফেতে বসি। আর এসব কথা আমাকে কখনো বলবে না। আচ্ছা বাবা। এরপর ওরা একটা ক্যাফেতে বসে অনেক কথা বলে। ঈশিতা নেহালকে শিখিয়ে দেয় তনুকে কিভাবে কষ্ট দিতে হবে। তারপর ওরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে। এরপর নেহাল ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। রুমানা নেহালের মাকে বলছে, মা বাবা ওকে অনেক পছন্দ করে, তাই বাবার কাছে ওকে খারাপ বানাতে হবে যেভাবেই হোক। কি বলেন? না রে, তোমার শ্বশুর অনেক চালাক। এটা ইন্ডিয়ান সিরিয়াল না রে যে ওকে খারাপ বানাবো আর উনি মেনে নিবে না। আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে ও নিজেই এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, বুঝলে? মা আপনি আসলেই অনেক বুদ্ধিমতী, মানতেই হবে। আরে এতটা খারাপ হতাম না, ছেলেটা কোনোভাবেই ওকে মেনে নিচ্ছে না, তাই মা হয়ে ছেলের কষ্ট কখনো দেখতে পারবো না। আর আমার নিজেরও পছন্দ না ওকে। এক কাজ করি, আজ ওকে নিয়ে বাসার সব কাজ করাই, রান্না, কাপড় ধোয়া, ঝাড়ু দেওয়া, সব। হ্যাঁ হ্যাঁ, করাও, যাও, কাজে চোটে পালিয়ে যাবে না। আচ্ছা মা, তাহলে আমি দিয়ে আসি। তনু রান্নাঘরে মিলির সাথে বসে ইশারায় কি যেন বলা বলি করছিল। হঠাৎ রুমানা এসে তনুকে কড়া গলায় বলল, এই মেয়ে শোনো, আজ থেকে রান্না বান্না, কাপড় ধোয়া, সব পরিষ্কার করা সব তুমি একা করবে, এটা মায়ের হুকুম। পাশ থেকে মিলি বলে ওঠে, কি বলতেছেন বড় ভাবি? আমরা থাকতে উনি কেন করবে? মিলি চুপ, একটা কথাও বলবি না। তুই শুধু রান্নার সাহায্য করবি, আর যা আছে সব ও করবে। কি ঠিক আছে? তনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রুমানা অনেক খুশি হয়ে চলে যায়। রুমানা গেলে মিলি বলে, আভা, তুমি এত কাজ কেমনে করবা? আমার তো অনেক কষ্ট হইব। আমার খুব কান্না পাচ্ছে তোমার কথা ভেবে। আমরা 4-5 মিলে যা করি তা তুমি একা কেমনে করবা? তনু হাসি দিয়ে ইশারায় বলে, উপরে আল্লাহ আছেন, এই থাকতে কিসের কষ্ট? তনু কাজে নেমে পড়ে। টানা 4 ঘন্টা তনু অক্লান্ত পরিশ্রম করে। হাত পা কোমর সব কেমন ব্যথায় অবশ হয়ে গিয়েছে। বিশাল বড় এক বাড়ি, ভাগ্যিস রান্নাটা মিলি করে ফেলেছে, নাহলে তনু আজ রান্নাই করতে পারতো না। মা ও তো সব কাজ করে ফেলেছে, এখন? কি বলো, কারো সাহায্য নিচ্ছে নাকি? না মা, আমি তদারকি করেছি, একাই সব করেছে। হ্যাঁ, আজ একদিন করেছে, প্রতিদিন করতে গেলে বুঝবে কষ্ট কাকে বলে। তনু ওর রুমে সেই সোফায় শুয়ে আছে। শরীরের ব্যথায় চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। নেহাল ওকে বিছানায় যেতে না করেছে, তাই বিছানায় যায়নি। তনুর সব কষ্ট সহ্য হলেও নেহাল যে এখন তার প্রেমিকার সাথে আছে তা ভেবেই বুকের বাঁ পাশটা কেমন মোচড় দিয়ে ওঠে। কান্নার বেগটা আরো বেড়ে যায়। তনু নীরবে চোখের পানি ফেলছে। হঠাৎ কারো হাতের স্পর্শ তনু ওর কাঁধে অনুভব করে। তনু তাকিয়ে দেখে মিলির চোখেও পানি। আফা, এইটা খাও, শরীরে শক্তি আসবো। আর তোমার হাত পা দুটো দাও, আমি টিপে দিই। তনু আস্তে আস্তে করে উঠে বসে। মিলির মাথায় হাত বুলিয়ে দেয়। মিলি যা বানিয়ে এনেছিল তনু তা খেয়ে নেয়। অনেক পিপাসা লেগেছিল তনুর, খেয়ে কিছুটা ভালো লাগছে তনুর। মিলি বলে ওঠে, আফা, হাত পাটা একটু টিপে দিই। তনু মাথা নাড়িয়ে না না বলে। মিলি তনুর চোখের পানি মুছে দেয়। সত্যি ধনীদের চেয়ে গরিবদের মন অনেক বড় হয়, তারা মনের দিক থেকে সবচেয়ে ধনী। মিলি বলে, আফা, তুমি যাও গোসল করে আসো, খাবে, আজ অনেক কষ্ট করেছো। মিলি তনুকে গোসল করতে পাঠিয়ে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিলিও নিচে চলে যায় খাবার রেডি করতে। রাত 11টা। তনু নিচে একা বসে আছে। নেহাল এখনো আসেনি। তনু খুব চিন্তা হচ্ছে, কাউকে যে বলবে তাও পারছে না। চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হঠাৎই বেলটা ক্রিং করে বেজে ওঠে। তনু দৌড়ে গিয়ে গেট খুলে দেয়। হ্যাঁ, নেহাল এসেছে। তনু জানে যেন জান এসেছে। নেহাল তনুকে কিছু না বলে সোজা উপরে চলে যায়।
তনুও পিছনে পিছনে উপরে চলে যায়। তনুর রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। নেহাল জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে তনুর দিকে তাকাতেই তনু ইশারা করে খাওয়ার জন্য। নেহালের হাতের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে আস্তে আস্তে তনুর দিকে এগিয়ে যায়। নেহালকে কেমন জানি লাগছে। তনুর ভীষণ লজ্জার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেহাল তনুর দিকে এগিয়ে যাচ্ছে। নেহালকে কেমন জানি লাগছে। তনুর ভীষণ লজ্জার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেহাল তনুর দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ নেহাল তনুর একদম কাছে এসে চুল মুট করে ধরে রাগী ভাবে বলে, এসব করে আমাকে পেতে চাস? এই শাড়ি পরে ভালো করে রান্না করে এখানে মেলা জমাইতে চাস? তা কখনো পারবি না, কখনো না। আমার মনে তোর জন্য বিন্দু পরিমাণ মায়া জন্মায় না। তুই আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছিস। তুই আর তোর পরিবার লোভী। তোর এই মায়াবী চেহারা আমার মনে কোনো দাগ কাটে না। আর কোনোদিন আমার কাছে আসার চেষ্টাও করবি না। আমার কি আর তোর রাখতে হবে না। তুই শুধু এই বাসা থেকে চলে যা, সারা জীবনের জন্য চলে যা। বলেই নেহাল তনুকে মাটিতে ছুঁড়ে মারে। তনু তাল সামলাতে না পেরে ফ্লোরে ঠাস করে পড়ে যায়। হাঁটুতে হালকা আঘাত পায় তনু। সে আঘাতে তনুর চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরছে না। তনুর মনে নেহাল যে আঘাত করেছে তার জন্য আকাশ ভেঙে তনুর চোখ দিয়ে অশ্রুর বর্ষণ হচ্ছে। তনু উঠে নেহালের পাটা জড়িয়ে ধরে করুণ ভাবে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে শুধু মাথা নাড়িয়ে না না বলে। নেহাল বারবার তনুকে ছাড়াতে চেষ্টা করলেও তনু নেহালকে ছাড়ে না। নেহালের রাগটা এবার তীব্রতা পায়। নেহাল কষিয়ে একটা থাপ্পড় মারে তনুর ফর্সা গালে। তনু ছিটকে মাটিতে গিয়ে পড়ে। নেহাল মেরেই ফোন নিয়ে সোজা বারান্দায় চলে যায় সীতার সাথে কথা বলতে। তনু গালে হাত দিয়ে ফ্লোরে বসে আছে। মনে হচ্ছে গালের চামড়া ফেটে রক্ত বের হবে। আজ নেহাল সরাসরি তনুর গায়ে আঘাত করলো। তনু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। কেন যে বাবা মা ওকে এখানে বিয়ে দিল তা ভেবেই তনু কান্না করেই যাচ্ছে। তনুর মনে হচ্ছে ও কখনো নেহালের হতে পারবে না, কখনো না। তনু সোফায় গিয়ে শুয়ে কান্না করতে থাকে। আর অন্যদিকে নেহাল মন খুলে ঈশিতার সাথে কথা বলতে থাকে। তনু সব স্পষ্ট শুনতে পাচ্ছে। তনুর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মানুষ খুব বেশি কষ্ট পেলে তার ঘুম চলে আসে। আমাদের তনুও কখন যেন ঘুমের দেশে হারিয়ে গেছে তাও জানে না। নেহাল কথা শেষ করে রুমে ঢুকে দেখে তনু সোফায় শুয়ে আছে, মুখ অন্যদিকে ফিরানো। নেহালের কেন জানি ওর কাছে যেতে ইচ্ছে করলো। নেহাল আস্তে আস্তে তনুর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই নেহালের চোখ দুটো বড় বড় হয়ে গেল। জানালা থেকে চাঁদের আলোতে স্পষ্ট 5 আঙুলের ছাপ তনুর গালে বোঝা যাচ্ছে। কেমন নীল আর লাল হয়ে আছে। নেহাল নিজের হাতের দিকে একবার, আবার তনুর গালের দিকে একবার তাকাচ্ছে। নেহাল কেমন জানি চুপ হয়ে গেল। ও ওর বিছানায় গিয়ে বসে তনুর দিকে তাকিয়ে আছে। ও জীবনে কোনো মেয়ের গায়ে হাত তুলেনি, আজ ও তা করেছে। তাও এই তনুর জন্য। নেহাল বলছে, আজ তোর জন্য আমাকে এতটা খারাপ হতে হচ্ছে, শুধু তোর জন্য। নেহাল আর কিছু না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকাল 7টা। তনুর ঘুমটা ভেঙে যায়। গালটা কেমন ভারী হয়ে আছে আর অনেক ব্যথাও করছে। তনু উঠে ওয়াশরুমে যায়। আয়নায় তাকিয়ে দেখে দাগটা তেমন নেই, কিন্তু ব্যথা আছে অনেক। কোনো রকম ফ্রেশ হয়ে তনু বাইরে আসে। এসে একটু নেহালের কাছে যায়। সকালে স্নিগ্ধ রোদ এসে নেহালের মুখে পড়ছে। খুব সুন্দর লাগছে নেহালকে। তনু কিছু সময় নেহালকে মন ভরে দেখলো। তারপর পর্দাটা টেনে দিয়ে নিচে চলে এলো, যাতে রোদের আলোতে নেহালের ঘুম নষ্ট না হয়। এরপর তনু নিচে নাস্তা বানাতে চলে আসে। নাস্তার টেবিলে সালমান বলে উঠলো, বাবা, আমাদের 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে মানে সিলেটে যেতে হবে। ওখানে কিছু পেপারস ওয়ার্ক আছে, তোমাকে যেতে হবে। কি বলছিস? আচ্ছা, কাজ যেহেতু যেতেই হবে তাহলে নেহাল তুই এদিকটা সামলা আর বৌমাকে নিয়ে ঘোরাঘুরি করিস, ওর যেন কোনো কষ্ট না হয়। নেহাল তনুর দিকে তাকিয়ে রায়হান সাহেবকে বলল, জি বাবা। সবাই নাস্তা খাচ্ছে। তনু মনে মনে খুব ভয় পাচ্ছে, কারণ ওর বোঝা হয়ে গিয়েছে যে বাবা না থাকলে ওর উপর কতটা অত্যাচার চলবে। কিন্তু নেহালের জন্য তনু সব সহ্য করতে রাজি আছে। রুমানা মনে মনে ভাবছে, এই তো সুযোগ পেয়েছি তনু, এই 1 সপ্তাহে তুমি আউট আর আমার ইন হবে। জাস্ট ওয়েট এন্ড সি। নেহালের মাও ভাবছে, এই 1 সপ্তাহে তোকে এই বাসা থেকে বের করব। তোর মতো ফকিন্নি মেয়ের কোনো জায়গা নেই এই বাসায়, তার উপর আবার বোবা। নেহালও খেতে খেতে ভাবছে, তনু, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। বাবার বইয়ে কিছু বলিনি, এবার গেম শুরু।
সবার খাওয়া শেষ হলে যে যার কাজে চলে যায়। রুমি ভার্সিটিতে, সালমান আর রায়হান সাহেব সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। নেহালও অফিসের জন্য চলে যায়। এখন বাসায় শুধু নেহালের মা, রুমানা, তনু আর সার্ভেন্টরা। নেহালের মা সব সার্ভেন্টদের ডাক দেন আর বলেন, তোমরা ছুটি চেয়েছিলে না, যাও, আজ থেকে 6 দিন তোমাদের ছুটি। সবাই একসাথে একটু দূরে দাঁড়িয়ে থাকা অসহায় তনুর দিকে তাকায় আর বলে, না খালা, আমাদের ছুটি লাগবে না, আমরা ঠিক আছি। নেহালের মা রাগী কণ্ঠে বলে, লাগবে না মানে? অবশ্যই লাগবে। তোমরা এখন ছুটিতে না গেলে এই মাস না, আগামী 2 মাস 1 টাকাও বেতন দেব না। তনু দাঁড়িয়ে সব শুনছিল ও বুঝতে পারছে নেহালের মায়ের উদ্দেশ্য কি। তনু ইশারায় দূর থেকে দাঁড়িয়ে সবাইকে যাওয়ার জন্য বলে। সবাই মনে মনে না যেতে চাইলেও তনুর আকুতিকে না করে না। সবাই বলে,